দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ। গুড মর্নিং বন্ধুরা, শনিবারের একটা সুন্দর সকালের শুভেচ্ছা তোমাদের জানালাম। আর আজকের শনিবারের সকালবেলায় ব্লগটা শুরু করলাম ইনডোর প্ল্যান্টগুলোতে জল দেওয়ার সাথে। আর সকাল থেকে তো অনেক কাজই আছে, তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে। আর প্রথমেই আমি যেটা করছি, সে সকালে গাছগুলোকে একটু রোদে দিচ্ছি, কেননা ইনডোর প্ল্যান্টকে সপ্তাহে অন্তত 2-3 দিন একটু রোদ খাওয়ালে ওদেরও ভালো, মানে ওদের গ্রোথটা হয়। সেই জন্য সব গাছগুলো দেখো জানলার ধারে বাইরে বার করে দিয়েছি, আর এক এক করে একটু জল দিয়ে দিচ্ছি। আর আমার অপরাজিতা গাছটা তোমরা খেয়াল করে দেখলে কি কতটা বড় হয়েছে। আমি কিন্তু গানের সাথে সাথে অপরাজিতা গাছটাকে আমি দেখালাম, যেটা অনেকটা বেয়ে 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 রড বেয়ে অনেকটা উপরে উঠে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। সেই জন্য জানলার ধারেই রাখা, ওই যাতে ও জানলার রডগুলোকে বেয়ে বেয়ে উঠতে পারে। তো যাই হোক, তো সকালবেলায় অনেক কাজের মাধ্যমে শুরু করে দিলাম আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর যারা নতুন তোমরা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। সকাল সকাল প্রথমেই একটু ব্রেকফাস্টে করে নিলাম লিকার চা, আর সাথে একটু বিস্কুট। আর এদিকে দেখো চার্লির স্যারেলাকটাও গুলে নিলাম। সব ব্রেকফাস্টে একটু চা আর বিস্কুট খেয়ে আর চার্লিকেও খাইয়ে দিলাম স্যারেলাকটা, কারণ একটু পরেই আবার মেয়েটা চলে আসবে কাজ করতে। সেই জন্য তার আগেই আমি ব্রেকফাস্টের কাজটা করে নিলাম। আর এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি, কেননা বিছানাটা তুলে পরিষ্কার করে নেবো, তারপর মেয়েটা এসে ঝাড়টা দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো বিছানা তোলার কাজটাও করে নিচ্ছি আজকে। বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে তোমার শনিবার। আর সকালবেলায় আমি উঠে গেলাম, প্রথমে তো বিছানাটা তুললাম, তুলে উঠে এলাম সকাল সকাল। আজকে মেয়েটা সকাল সকাল চলে এসেছে কাজ করতে। তো ওপরে উঠলাম, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটাতেই ভীষণ ভালো লাগছে আর কি। আমার না শনিবারটা হলেই এত মনটা খারাপ হয়ে যায়, মানে ভালোই লাগে না কোনো কাজকর্ম করতে। তো সকালবেলা উঠলাম, এই হাওয়া টাওয়া দিচ্ছে, একটু ভালো লাগছে। মনটা খুব খারাপ থাকে, কেননা যে শনিবারটায় ব্যাংক ধরো খোলা থাকে, সেই শনিবারটায় তো ও আসতে পারে না, কেননা একদিন রোববার, একদিন ছুটি, ওই একদিনের জন্য এসে কি করবে? কয়েক ঘন্টা থাকা, বিশ্রাম নিতে নিতেই আবার বেরিয়ে যাওয়া, শরীরেরও একটা ধকল, আর টাকাও অনেকটা খরচা হয়, কেননা ট্রেনে করে রিজার্ভেশন নিয়ে আসা যাওয়াতেই 1,500 টাকা মতন বেরিয়ে যায়। তারপরে তো আবার আনুষঙ্গিক টুকটাক রয়েছে। তো সেই জন্য একদিনের জন্য আর ফালতু এসে লাভ হয় না, এই অপেক্ষা আবার সেই পরের সপ্তাহের শনিবারের। শুক্রবার দিন উঠবে ট্রেনে, সেই ওই জন্য মন টন একদম ভালো লাগে না। মানে এই দিনটায় শনিবার আর এই রোববার যখন এই রকম দিনগুলো আসে, এত মনটা খারাপ থাকে, মানে কাজ করতে ইচ্ছা করে না, সবসময় মনে হয় যেন বসে থাকি চুপ করে। হ্যাঁ, মানে একদম ভালো লাগে না কোনো কিছু। হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠলাম 6টার সময়, উঠেই দেখছো চোখ মুখও এখনো ধুইনি, এখনো, যেহেতু মেয়েটা আজকে সকাল সকাল চলে এলো তাই
তো এই বসে আছি, একটু গাছগুলোতে জল দেবো সেটাও ইচ্ছা করছে না, ভাবো। মানে গাছগুলোতেও জল দিতে ইচ্ছা করছে না। যাই হোক, দেবো একটু পরে, এখন একটু বসে আছি, তাই ভাবলাম তোমাদের সাথেই একটু কথা বলি। কেননা সকাল সকাল এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে ভিডিও মানে এই ব্লগ বানানোটা একটা অভ্যাস হয়ে গেছে। খুব অসুবিধা না থাকলে, খুব প্রবলেম না থাকলে, যেহেতু আমার একা হাতে সংসার, ধরো যাদের ফ্যামিলিতে অন্তত 4-5 জন রয়েছে, তো কিছু না কিছু ভাবে সংসারটা ঠিক চলেই যায়। তো হেল্পের লোকের অভাব থাকে না। হ্যাঁ, তো হয়তো আমার শরীর খারাপ, কিন্তু তাও আমি ব্লগ বানিয়ে নিতে পারবো। তো যখন পুরো একা হাতে সবকিছু হয়ে যায়, হ্যাঁ, আর কেউ হেল্প করার থাকে না, তখন খুব অসুবিধা হয়ে যায় ব্লগ বানানোটা। সেই জন্য আমার মাঝে মাঝেই গ্যাপিংও হয়ে যায় 2-3 দিনের। জানি এটা মানে এইরকম ডেলি ব্লগের ক্ষেত্রে গ্যাপিংটা ভালো না খুব একটা। হ্যাঁ, কিন্তু কি করব বলো, আমিও নিরুপায়। কিন্তু অপেক্ষায় থাকি, যখন 2-3 দিন পর যখন নেক্সট ভিডিওটা ছাড়ি, তখন অপেক্ষায় থাকি যে মানে তোমাদের ভালোবাসা কতটা পাবো। আর যখন ভালোবাসাটা পাই, তখন এত ভালো লাগে যে যাক, মনে রেখেছো তোমরা আমাকে। তো যাই হোক, তো আজকে প্রথম কথা, 2-3 দিনের আমি ভিডিও বানাতে পারিনি, ব্লগ বানাতে পারিনি, সেটারও কিছু কারণ ছিল। কেননা কি কারণ সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত, সোমবার দিন না মঙ্গলবার দিন, সোমবার, হ্যাঁ, সোমবার দিন ঘটেছে ঘটনাটা। সোমবার দিন আমি একটু বাজারের জন্য বাইরে বেরিয়েছিলাম, আর সোমবার দিন না সাংঘাতিক গরম পড়েছিল, সাংঘাতিক, মানে ওই গরম ওই রোদ নেওয়া যাচ্ছিল না। তো সেই দিন আমি বেরিয়েও ছিলাম দেরি করে, 11টার সময় বেরিয়েছিলাম। তো বেরিয়েছি রোদটা মানে, আর 2 হাতে আমার ব্যাগ ছিল, এবার 2 হাতে ব্যাগ, ছাতা ধরারও আমার পজিশন ছিল না। রোদটা মানে এমন লেগেছে, আমার পুরো মানে শরীর গা পিঠ পুরো পুড়িয়ে দিচ্ছে এইরকম, মানে রোদটা লেগেছিল। তো সেই টাইমে আমি মানে কোনো রকমে তো বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে আমার পুরো শরীর মানে এমন খারাপ করলো, মানে আমার পুরো বডি মনে হচ্ছে একটা মানে কাঁপে না, একটা ভেতরে ভেতরে একটা এরকম হচ্ছে, মনে হচ্ছে হাত পা গুলো অবশ হয়ে আসছে। তারপরে আমার পুরো বডির লেফট সাইডটা, পুরো বাঁ দিকটা আমার মনে হচ্ছে কি কি একটা টেনে ধরে রেখেছে। হ্যাঁ, মানে একদম অবশ হয়ে যাচ্ছে, মানে সব দিক থেকে মনে হচ্ছে যেন আমি পুরো নিস্তেজ হয়ে গেছি, কাজ করার ক্ষমতাটাই আমি হারিয়ে ফেলেছি। ইভেন আমি চান করে আমার নিজের জামাটা পর্যন্ত চিপতে পারছিলাম না, এমন পরিস্থিতি হয়েছিল। পুরো মাথার এরকম বাদিকটা পুরো টেনে ধরেছে। আমি যে কি রে বাবা, এইরকম কি স্ট্রোকের কারণ নাকি? মানে এইরকম জেনারেলি হয় স্ট্রোক হওয়ার আগে। সানস্ট্রোকও হতে পারে, কারণ রোদে বেরিয়েছিলাম। মানে এইরকম সিমটম গুলো, যে এই দিক থেকে টেনে ধরা, চারিদিকটা অবশ হয়ে যাওয়া, মানে বাঁ দিকটা একটা একটা পোর্শন অবশ হয়ে আসছে, আবার ব্যথা উঠছে। হ্যাঁ, মানে হাতে আর ঘাড় থেকে না হাত পর্যন্ত কেমন একটা ব্যথা হচ্ছে। তো আমি মানে খুবই ভয় পেয়ে গেছিলাম সেদিনকে আমার। আর তার মধ্যে আমি প্রেশার চেক করেছি, প্রেশার চেক করে দেখছি কি লো প্রেশার হয়ে গেছে, মানে ওপরে 80, যেখানে 120/80 থাকে, সেখানে আমার হচ্ছে ওপরে 80, নিচে 52, মানে এমন লো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা সেই নুন চিনির জল করে দিল, এবার 3-4 বার করে নুন চিনির জল খাচ্ছি, নুন চিনির জল খাচ্ছি, প্রেশার আর হাই হচ্ছে না, মানে নর্মাল স্টেজে আসছে না। তো খুব মানে আমি ভয় পেয়ে গেছিলাম। ভয়টা একটাই কারণ, জানো তো, শরীর খারাপ হচ্ছে সেটা আমার ভয় নয়। মেন হচ্ছে যে আমি যদি পড়ে যাই, আজকে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার সংসারটাকে দেখার কেউ নেই। হ্যাঁ, মানে আমার সংসারটাকেও দেখার কেউ নেই, আমার মাকে দেখার কেউ থাকবে না আজকে যদি আমি পড়ে যাই। তো সেই ভয়টা আমার কাজ করছে। শরীর খারাপ তো হতেই পারে, সে আমার তো হতেই পারে, যে কারোর হতে পারে, কিন্তু আমার ওই একটাই কারণ, হ্যাঁ, ভয়ের। আর সব থেকে ভয়ের কারণ যেটা, যে মানে ঘরে কোনো ব্যাটা ছেলে নেই। হ্যাঁ, একমাত্র আমি আর মা। হ্যাঁ, যে আমার হাজবেন্ড যদি এখানে থাকতো, আজকে আমার অত ভয় লাগতো না, জানতাম আমার যাই হয়ে যাক ও তো আছে সাথে।
কিন্তু আজকে ও দূরে, তার মধ্যে আমার এরকম। এবার বাই চান্স যদি আমার স্ট্রোক বা আমার যদি অন্য কিছু হয়ে যায়, তো আমাকে কে নিয়ে যাবে হসপিটাল? আজকে মায়ের কিছু হলেও আমি দৌড়াদৌড়ি করছি, সব কিছু করছি, কিন্তু আমার কিছু হলে কে নিয়ে যাবে? তো নানা রকম চিন্তা তখন মাথায় আসছিল, যেটা হয় শরীর খারাপ হলে, নানা রকম মাথায় চিন্তা আসছিল। তো আমি সেদিনকে রাত্রিবেলাতে, মানে সেদিন তো কোনো রকমের দিনটা কাটালাম। মা সেই সেদ্ধ ভাত করে রাখলো, কেননা মাও তো এখন অত কাজ করতে পারে না, কিন্তু সেদ্ধ ভাত করে দুবেলাই তাই খেয়েছি। রাত্রিবেলায় ডাক্তার দেখাতে গেছি, না রিস্ক নিলাম না, না ডাক্তারটা দেখিয়েই নি কেন এরম হচ্ছে। তো ডাক্তার দিয়ে দিল এক গাদা ব্লাড টেস্ট, ইসিজি, এক্স রে, এই যন্ত্রণা হচ্ছে কেন, সব কিছু দিয়ে দিল। তো এতদিন ধরে এইসব পরীক্ষা নিরীক্ষা চলছিল। তো আজকে আমি দুপুরবেলায় তোমাদের রিপোর্ট দেখাবো। জানি না কি এসছে, কি হবে, সেগুলো সবই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। দুপুরবেলায় তোমাদের দেখাবো। যাই হোক, হ্যাঁ, আমি শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে ঠাকুর আমাকে ঠিক রাখো, যাতে আমি সবাইকে দেখতে পারি, এটাই। কেননা আমার বড় যখন অসুস্থ হয় না, হয়তো জ্বর হয়েছে, যেমন কিছুদিন আগে মালদায় ছিল, মালদায় থাকাকালীনই একটু জ্বর এসেছিল, ও আমার ওপর ডিপেন্ড হয়ে যায়, তখন ও আমাকেই ফোন করে জিজ্ঞেস করে যেন আমি ডাক্তার। মানে অ্যাকচুয়ালি আমার কি এত ওষুধ ঘাটাঘাটি করে একটু নলেজ এসে গেছে যে কোনটা খেলে ঝট করে একটু ঠিক হয়ে যাবে। এবার ডাক্তার তো সব জায়গায় অত অ্যাভেলেবেল নয়, ওদের ওখানে যেমন সরকারি হাসপাতাল, সেখানে ডাক্তার দেখাতে হবে গিয়ে, মানে একটু অড এরিয়া, তো সেই জন্য অফবিট এরিয়াগুলোতে এরকমই হয়, কিছু করার নেই। তো ও আমাকে ফোন করেছে যে এরকম এরকম হচ্ছে, কি করব। তো আমি ওষুধ বলে দিলাম যে এই ওষুধগুলো, আমি ওকে সবসময় ওষুধ মানে পাঠিয়ে দিই, সাথে রাখতে দিই, কেননা আমি জানি যে ওর কি কি সিমটম হতে পারে, কি প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো সেই প্রবলেম অনুযায়ী আমি ওকে ওষুধ সবসময় দিয়ে রাখি। হ্যাঁ, তো সেই ওষুধ ওকে বললাম, ও খেলো। 2 দিন 3 দিন একটু শরীরটা ছিল, উইক ছিল, তারপর ঠিক হয়ে গেল। এই জিনিসগুলো যে আমার ওপর সবাই মানে এত ভরসা করে ফেলে, তখন আমার যখন কিছু হয় আমি তখন বুঝতে পারি না যে কি করব। যাই হোক, অনেক কথা বললাম, বলে একটু ভালোও লাগছে তোমাদের সাথে কথা বলে। তো আজকে ভাবছি তো রান্না বান্না কি করব, ইচ্ছাই করছে না রান্না করতে। তাও মাকে বলছিলাম যে মানে অন্য কিছু সবজি টবজিও খেতে ইচ্ছা করছে না, তো বললাম যে অড়হর ডাল আর একটু আলু চোখা করে নি। এবার আলুও মানে সেরম নেই ঘরে, এখন বাড়ন্ত রয়েছে, তো দেখা যাক কি করি। তো চলো, আজকে একটু এখন গাছগুলোতে জল দিয়ে দিই।
এদিকে দেখো ছাদ থেকে নামার পরেই মুষলধারে বৃষ্টি নামলো, যার জন্য মা কি করলো, জামা কাপড়গুলো ওই জানলার ধারে মেলা ছিল ডাইনিংয়ে, ওগুলো সব এই দড়িতে ঘরের ভেতর মেলে দিচ্ছে, না হলে আবার ভিজে যাবে শুকনো জামা কাপড়গুলো। সেই জন্য এগুলোকে একটু মেলে দিচ্ছে এই দড়িতে। এত জোরে বৃষ্টি নামলো। এদিকে আমার মাও চান করে চলে এলো আজকের গোপুর সেবা দিতে। जागो मोहन प्यारे जागो, जागो मोहन प्यारे, सावरी सूरत मेरे मन भावे, सुंदर लाल हमारे, जागो मोहन प्यारे। प्रात समय उठी भानुदय भायो, गोवाला बाला सब दुआरे ठाड़े, दर्शन के सब भूख पियासे, उठियो नंद किशोरे, जागो मोहन प्यारे जागो, जागो मोहन प्यारे। এদিকে রান্না বান্না তো আমার শেষ হয়ে গেল, আর আজকের রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে খুবই সিম্পল রান্না করেছি। একটু ডাল করে নিয়েছি, আলু চোখা আর একটু পটল আলু ভাজা, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, মায়ের পুজো দেওয়া তো হয়ে গেল নিচে গোপুকে, আর ওপরে ঠাকুর ঘরের পুজোটা দিতে গেছে, আর সেই ফাঁকে আমি বাসন টাসন মেজে গ্যাসের জায়গা পরিষ্কার করে চান করে নেব। তো যাই হোক, বাসনগুলো মেজে নিই।
বন্ধুরা স্নান করে চলে এলাম আর আমার রিপোর্টও চলে এসছে। তো রিপোর্টে যেটা প্রথম হচ্ছে ব্লাড রিপোর্ট অনেকগুলো ছিল। তো ব্লাড রিপোর্টে অনেকগুলো টেস্ট দিয়েছিল, একটা থাইরয়েড, সুগার, তারপরে হিমোগ্লোবিন। তো ফাইনালি আমার থাইরয়েডও নেই, সুগারও নেই, আর হিমোগ্লোবিনও ঠিকঠাক। তো রিপোর্ট আমার ব্লাড রিপোর্ট খুবই ভালো এসছে। আর মানে এটা নিয়ে আমি খুব টেনশানে ছিলাম, যেহেতু মায়ের হাই সুগার। তো আমি সবসময় একটা মানে টেনশানে থাকি যে আমার না আবার সুগার ধরে নেয়। তো আমি ওই জন্য প্রতি মাসেই কিট দিয়ে সুগার মাপার যে কিট আছে ওই কিট দিয়ে সবসময় চেক করি। তো যাই হোক, তো ব্লাড টেস্টে তো একদম অ্যাকুরেটটা আসে। তো ওই অ্যাকুরেটটা এসছে, একদম পারফেক্ট আছে। আর তারপরে ইসিজি করতে হয়েছিল, ঘাড়ের একটা এক্সরে করতে হয়েছিল যে কেন পেন হচ্ছে সেটার জন্য। তো সব রিপোর্ট ভালো আছে, কোনো অসুবিধা নেই। তো ফাইনালি মানে আমি এতটাই টেনসড ছিলাম যে কি জন্য ব্যথা, তবে ঘাড়ে একটু হালকা হয়তো স্পন্ডেলাইটিস হতে পারে। তো তার জন্য তো কোনো মেডিসিন তো নেই, ডাক্তার যেটা বলে যে একটা স্লাইড স্পন্ডেলাইটিসের একটা ধাঁচ আছে। যেহেতু দেখো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, যদি স্পন্ডেলাইটিস আমার আসেও পরবর্তীকালে বয়স বাড়লে, সেটা একমাত্র আসবে এই 10 বছর যে আমি চাকরি করেছি আর ওই কম্পিউটারে সোজা একভাবে তাকিয়ে থেকে কাজ করা, না উঠতে পারছি না বসতে পারছি, মানে এক টানা ভাবে কাজ করে যেতে হতো। মানে আমি যে ডিপার্টমেন্টে ছিলাম তো সেখান থেকে আমি উঠতে পর্যন্ত পারতাম না। তো সেই কারণে আমার একটা স্পন্ডেলাইটিস আসার চান্স আছে। তো যাই হোক, তো ডাক্তার এমনি বলে দিল যে যাতে ব্যায়াম ট্যামগুলো যে হয় না, যে ঘাড়ের এক্সারসাইজগুলো, ওগুলো একটু ঠিকঠাক করতে। তো যাই হোক, বাকি সব রিপোর্ট ভালো। ফাইনালি আমি চিন্তামুক্ত হলাম। অ্যাকচুয়াল এই প্রবলেমটা আমার মানে রোদের কারণেই হয়েছে। অতটা রোদ আমি নিতে পারিনি, যার জন্য আমার শরীরটা অতটা খারাপ হয়ে গেছিলো, মাথা ফাতা ধরে গেছিলো। তো হঠাৎ করে ওরকম পেন শুরু হয়েছে বলে আমি ভয় পেয়ে গেছিলাম, কেননা এইরকম পেন থেকে কিন্তু অনেকের সানস্ট্রোকও হয়ে যায়। তো সেই চিন্তা ভাবনাতেই মানে ডাক্তারও বলল যে দেখো, রোদে বেরোবে না, এখনকার রোদটা এতটাই তীব্র, এতটাই প্রখর যে এই রোদ নেওয়া যাচ্ছে না। তো ডাক্তারও সাজেস্ট করছে যে নুন চিনির জল সবসময় বাইরে থেকে এসে একটু খাওয়ার, বা যদি প্রেশার লো লাগে, মানে চেক করে যদি প্রেশার লো থাকে তো একটু ওআরএস গুলে খেয়ে নেওয়ার। তো এগুলো ডাক্তারও সাজেস্ট করছে যে এই রোদটাতে যে কেউ অসুস্থ হতে পারে। তো যাই হোক, ফাইনালি আমি খুশি। তো এইটাই তোমাদের জানানোর ছিল, কেননা এটা একটা বড় একটা ব্যাপার ছিল যে হঠাৎ করে এতগুলো পরীক্ষা দিয়েছে, আমিও ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, চলো তাহলে বন্ধুরা খেতে চলে এলাম দুপুরবেলায়। দেখো আজকে আমাদের যেহেতু নিরামিষ, তো বেশি হাঙ্গামার কিছু রান্না করিনি। একটু পটল আলু ভেজে নিয়েছি, একটু আলু চোখা, ডাল আর ভাত, এই হলো আজকের মেনু। তো চলো খেয়ে নি। তোমার তো চিকেন খাওয়া হয়ে গেছে মা, তোমার তো চিকেন খাওয়া হয়ে গেছে। ওটা রাতের চিকেন। হ্যাঁ, ওটা ওই চুড়িটা দিয়েই ঢাকা ছিল। চলে এলাম বন্ধুরা খেতে। আজকে খাওয়া দাওয়ারও ইচ্ছা নেই, মুখে যেন রুচি আসছে না। नहीं हम শান্তি না পেলে গরম হয়ে যাচ্ছে। তুমি দিলে তোমার হাতে কামড়াবে না, ও কে কামড়াবে? এনে এই দে। দানাটা পড়ে গেল।
পটল খাবো। পটল না, পটল খাও। কেউ পটল খেতেও ভালোবাসে এই প্রথম দেখলাম। মানে আমি তো ভালোই বাসি, বিশেষ করে পাকা পটল। সে চাললেও দেখি আমারই মতন পাকা পটল, পাকা পটলের দানা খাবো। ওই দেখ। আসলে ডালের জলটা কমে গেছে বলে ওরকম হলো। ডালটা বেশ ভালো লাগছে বলতে। ওরে লেবুটা মাখার পর ভালো লাগে। বন্ধুরা, এদিকে তো আমি খেয়ে নিচ্ছি, আর আজকের দুপুরের লাঞ্চটাও বেশ হালকার মধ্যে ভালোই হলো। যাই হোক, খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট, প্রায় শেষের পথে। তো আজকের ভিডিও, আজকের ব্লগ বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আমার এই ব্লগ ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী দিন একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।